সময়ের সাথে সাথে একটা বয়সের পর আমরা বুঝতে শিখে যাই যে জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে জীবনে ভালো রাখার মানুষের আসাটা সবচেয়ে বেশি জরুরি। জানো তো, সময় থাকতে থাকতে নিজের ছোট্ট ছোট্ট শখ, নিজের ছোট্ট ছোট্ট আশাগুলোকে পূরণ করতে হয়, না হলে না পরে গিয়ে কিন্তু অনেকটা পস্তাতে হয়। নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়, যাতে পরবর্তীতে আর কখনো কোনো আফসোস না থাকে যে আমি ওটা পেলাম না, আমি সেটা পেলাম না, সারা জনম শুধু সংসারের পেছনেই শ্রম ব্যয় করে গেলাম। তবে এই ভাবনা চিন্তাটা না আমাদের মতো সাধারণ গৃহিণীদের ক্ষেত্রে আসেই না। আমাদের মতো সাধারণ গৃহিণীদের পুরো জীবনটাই কেটে যায় এই সংসারের পেছনে ছুটতে ছুটতেই। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু যখন ভোর 5:30 বাজে তখনই উঠে পড়েছি। অন্যান্য দিন কিন্তু আড়িমুড়ি করা হয়, একটু আলিশি ছাড়া হয়, তবে আজকে তারও ফুরসত পাওয়া যায়নি। কেন জানো? আজকে আমার বর তো অফিসে চলে যাবে, তাড়াহুড়ো করে রান্না করে দিতে হবে। 9টার আগে যদি ভাত রান্না করে না দিতে পারি তাহলে সে কিন্তু আর খেয়ে যেতে পারবে না। তাই ঝটপট উঠে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপর বাসি কাপড়টা চেঞ্জ করেই কাজে লেগে পড়েছি। তার আগে কি করলাম জানো তো? সকালবেলা সিঁড়িটাকে একটু ধুয়ে দিলাম। আগের মতো তো আর বসে সিঁড়িটা মোছা হয় না, মুছতেও পারি না, ভয় লাগে কোমরের জন্য। তাই একটু জল ঢেলে সিঁড়িটাকে ধুয়ে দিয়েছি। তারপর যে সমস্ত থালা বাসনগুলো আমি আগে থেকে ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোকে এখানে জল ঝরাতে দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। আগে থেকেই প্রেশার কুকারে ভাতটাকে কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম, আর এরপরেই হচ্ছে ডাল রান্না করব, তাই মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি। এটা ছিল শনিবারের দিনকের ব্লগ। শনিবারের দিনকের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শনিবারের দিন কিন্তু আমাদের কোনো রকম আমিষ বাড়িতে ওঠে না, যতটা সম্ভব নিরামিষই রান্নাবান্না করি। তাই গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে ওকে একটু ডাল করে দেবো, সেই সাথে আরও একটা তরকারি করে দেবো, তাহলে দুটো তরকারি দিয়ে ও কিন্তু খেয়ে চলে যেতে পারবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমি রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর টেবিলটাকে বার করে নিলাম। এত ব্যস্ততার মধ্যে আজকের কাজগুলো শেষ করতে হচ্ছে, ভাবছিলাম যে কাজগুলো আগে অর্ধেক গুছিয়ে নিই, তারপরে কী করবো, ব্রাশটা করে নেব। আর তা বলতে বলতে টাইম কলের জলও চলে এসেছে, আর টাইম কলের জল আসলে তো কাজ করতে আমাদের অনেক সুবিধে হয় জানো। এই পর্যায়ে ব্রাশটা নিয়ে চলে এসেছি। এখনও আমার ছেলেও ওঠেনি আর ওর বাবাও ওঠেনি। যতক্ষণে পর্যন্ত তারা না উঠতে রান্নাবান্না সেরে নিতে পারি ততক্ষণ পর্যন্ত আর নিঃশ্বাস ফেলার টাইম পাবো না। ওদিক থেকে উঁকি মেরে দেখছি যে কাজ অসম্পূর্ণ থাকতে থাকতে ছেলেটা না উঠে যায়, কারণ সে উঠে পড়লে আবার কিন্তু আমাকে বিরক্ত করতে শুরু করে দেবে। তাই বারবার ব্রাশ করছি আর সেই ফাঁকে ফাঁকে ওকে দেখে নিচ্ছি। সংসারে কত রকম চাহিদা থাকে আমাদের, কত রকম আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের, তবে কাজের চাপে সব আশা আকাঙ্ক্ষায় যেন ধামা চাপা পড়ে যায়। কোথাও যে দুজন মিলে একটু ঘুরতে যাব, কোথাও গিয়ে একটু একাকী সময় কাটাবো, তা কিন্তু হয় না জানো তো। ওই মাঝে মাঝে 2-4 দিনের ছুটিতে যখন আসে তখনই হয়তো একটু আধটু ঘুরতে বেড়াতে যাওয়া বলতে বাজারঘাটে যাওয়া হয়। তো যাই হোক, চলো এখানে তোমাদের সঙ্গে নিজের মনের কথা বলতে বলতে ওদিক থেকে ব্রাশ করা হয়ে গেছে, মুখটা ধুয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরে। এখনও জানো তো সকালবেলা শীতের আবহাওয়াটা আছে, যে সকাল সকাল যদি মুখে একটু ময়শ্চারাইজার না মাখা হয় মুখটা কিন্তু টান ধরে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ঠোঁটটা তো অল টাইম শুকিয়েই যায়। তাই শীত হোক কিংবা গরম জানো তো, লিপ বাম আমাকে প্রায় সময় ইউজ করতে হয়। ওদিক থেকে চাটাকে কিন্তু আমি করেই নিয়েছিলাম, এখানে এসে চা ছেঁকে নিচ্ছি। তবে আজকে কেন 1 কাপ চা করেছি বলো তো? আসলে আজকে আমার বর যখন উঠবে, ওঠার পরই ও সকালের কাজকর্মগুলো বলতে ব্রাশ ট্রাশ করে তারপর স্নান করে নেবে। আর ওর স্নান করতে করতে মোটামুটি তখন 8:30 বেজেই যাবে। আর 8:30 বেজে গেলে ওকে যদি চা দিই তাহলে ভাতটা কখন দেবো? সেই জন্য ও বললো আজকে আর ও চা খাবে না, আজকে আমাকে একাই চা খেয়ে নিতে। আর সোনার জন্য একটু কর্নফ্লেক্স রেডি করেছিলাম, তারপর সোনাকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি, আর আমিও কিন্তু এখানে একসাথে বসেই চাটুকু খেয়ে নিয়েছি আর কি। জানো তো, বাচ্চা কাচ্চার সাথে একসাথে বসে খাওয়ানো আর নিজে খাওয়া কতটা যে কঠিন আর কতটা যে চাপের হয়ে যায় তা আমাদের মতো মায়েরা ভীষণ ভালো করে বোঝে। আমি জানো তো, নিজে যে একটু শান্তি করে বসে খাবো সেই টাইমটা পাই না। ওই বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে আমার পুরো দিনটাই কভার হয়ে যায়। বলেছিলাম আজকে 2
দুটো তরকারি করব। দুটো তরকারি করা হয়নি, বরকে কোনো রকম ডাল করে দিয়েছিলাম, সেই সাথে করে দিয়েছিলাম আলু সিদ্ধ। ও ডাল আলু সিদ্ধ খেয়ে বেরিয়ে গেছে। তারপর ঝটপট সোনাকে নিয়ে চলে এসেছি অঙ্গনওয়াড়ি সেন্টারে। সোনাকে তো আর স্কুলে এবছর ভর্তি করলাম না, ওকে সামনের বছর ভর্তি করে দেব। তবে প্রত্যেক দিন এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে এসে ওকে অভ্যাস করাচ্ছি, যাতে 1 বছর পর ওরা স্কুলে যেতে কোনো রকম কোনো সমস্যা না হয়। স্কুল থেকে সোজা এবার বাড়ি চলে এসেছি। বিছানাটা আমার একবার গোছানোই ছিল, তবে যেহেতু সোনাকে পড়াতে এসেছিল সেই জন্য বিছানাটা আবার করে অগোছালো হয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত এই বিছানাটাকে সুন্দর করে গোছাতে পারি ততক্ষণ না আমার একটুও ভালো লাগে না। আসলে আমার সংসার ঘরবাড়ি যেমনই হোক না কেন, প্রত্যেকটা কাজ আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে করতেই বেশি পছন্দ করি আর কি। সেটা প্রায় দিনই তোমাদেরকে বলি। আর সত্যি কথা বলতে কি, কাজ যদি মনোযোগ দিয়ে না করা হয় তাহলে সেই কাজে কোনো রকম কোনো পরিতৃপ্তি আসে না। আর দেখো, সাংসারিক কাজে যদি নিজের মনের শান্তি না হলো তাহলে সেই সংসারের মঙ্গল কামনা হয় কীভাবে, তাই না? সত্যি কথা বলতে কি জানো তো, মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে কাজ করার থেকে শান্ত মনে হাতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজ করাটা অনেক ভালো বলে আমার মনে হয়। চলো, গল্প করতে করতে বিছানাটাকে তো গুছিয়েই নিলাম। এবার এই বেডের সাইডের পর্দাটাকে একটু ঠিক করে নিচ্ছি, আর সেই সাথে একটু ঝাড়াও দিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি, এই বিছানার চারিপাশটা বিশেষ করে পর্দা দেওয়ার পর ঘরের লুকটা যেন একটু অন্যরকমই লাগে। সেই জন্য জানো, আমার এই ঘরের এই অংশটা না ভীষণ পছন্দ হয়। আর আমি সব সময় এই জানালার পর্দাগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখতেই বেশি পছন্দ করি। মাকড়সার জালমাল প্রত্যেক দিনই বাসা বাঁধে, তাই প্রত্যেক দিন যদি একটু হালকা হাতে ঝেড়ে নিই তাহলে কি হয়, জিনিসটা একটু কমই নোংরা হয় বলে আমার মনে হয় জানো। যাই হোক, চলো, কথা বলতে বলতে দেখো পর্দাটাকে কিন্তু আমার ঝেড়ে মুছে পরিষ্কার করা হয়েই গেছে। এবার আমি এই ফুলদানিগুলোকে, আর ছোট্ট একটা শোপিস রয়েছে সেটাকে কিন্তু ঝেড়ে মুছে নেব, আর তারপর আবার নতুন করে সাজিয়ে নেব। যাই হোক, ভিডিও রিপোর্টে এসে চলো একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এখানে যে সমস্ত ফুলদানিগুলো দেখছো এগুলো কিন্তু একটাও দামি নয়। একটা হচ্ছে 100 টাকা দিয়ে কেনা ছিল, আর একটা 40 টাকার ফুলদানি ছিল। আর তারপর স্নেক প্ল্যান্টের যে পটটা দেখছো সেটা কিন্তু নিজে হাতেই আমি কালার করেছি, আর নিজে হাতেই একটু আঁকিবুকি করার চেষ্টা করেছিলাম আর কি। যাই হোক, আঁকা আঁকিতে যে খুব বেশি এক্সপার্ট তাও নয়, আবার যে আঁকা আঁকি করতে পারি না তাও নয়। তো যাই হোক, ওদিকের কাজ সমস্তটা কমপ্লিট করে তারপর সোজা চলে এলাম আলনাটার কাছে। আলনাটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়া বলতে জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে নিলাম, আর তারপরেই একটু শুকনো কাপড়ের সাহায্যে আলনাটাকে ডাস্টিং করে নিচ্ছি। ভাবছিলাম যে ক্লিনিং করব, তবে কলিনের পরিমাণ অনেক কম, নেক্সট দিনের জন্য ওটাকে রেখে দিয়েছি। গতকালকের ব্লগে রূপালী দাস কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ব্লগগুলো অনেক ছোট হয়ে যায়, একটু বড় করে দিও। সত্যি কথা বলতে কি জানো তো, আমি বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমার নেটের সমস্যার জন্য। তাছাড়া প্রত্যেক দিন বড় ব্লগ এডিটিং করাও খুব কষ্টকর। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে এখন ফ্রিজটাকে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে। আজ তাহলে আসি গো, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।